দর্শক, আমি জান্নাতুন নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদ আসাদুজ্জামান, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? আপনাদেরকেও ধন্যবাদ, ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। জি, আমি একটু আপনার ফেসবুক প্রোফাইলটা দেখলাম যে আপনি দুটো ইস্যুতে চলমান লেখা লিখে যান। একটি হচ্ছে মাধবী শিরোনামে এবং আরেকটি হচ্ছে আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া। তো সেখানে আমি দেখলাম যে আপনি আপনার পরিচয় দিচ্ছেন আইনজীবী ও রাজনৈতিক কর্মী। তো একটু যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি আসলে কোন দলের রাজনৈতিক কর্মী, কিংবা একজন অ্যাটর্নি জেনারেলের কি রাজনৈতিক কর্মী হবার সুযোগ আছে নাকি? রাজনৈতিক কর্মী, প্রথম কথা হলো যে কোনো দলের হতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা। দ্বিতীয়ত হলো অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক দলের সদস্য হতে বা কোনো দলের প্রতিনিধিত্ব করতে আইনগত কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেলের প্রথম পরিচয় হলো সে একজন আইনজীবী। আইনজীবী বলেই তাকে অ্যাটর্নি জেনারেল করা হয়েছে। আইনজীবী বলেই সে রাষ্ট্রের আইনজীবী হিসেবে কাজ করছে। অ্যাটর্নি জেনারেল সরকারের বেতনভুক্ত কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইনজীবী হিসেবে কাজ করে এবং রাষ্ট্র তার মক্কেল। ফলে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে এখানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকার। সেই সেন্সে রাষ্ট্রকে যারা প্রতিনিধিত্ব করে তাদের কার্যক্রমকে ডিফেন্ড করেন অ্যাটর্নি জেনারেল। সেখানে যদি দেখা যায় যে তাদের কোনো কার্যক্রম রাষ্ট্রের বিরুদ্ধে গেছে, অ্যাটর্নি জেনারেল ক্যান রিফিউজ যে সরকারের এই কাজটা রাষ্ট্রের পরিপন্থী, সুতরাং আমি এটা করব না। সো রাষ্ট্র ইজ অ্যাটর্নি জেনারেলস ক্লায়েন্ট। সেই কারণে রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা হতে, সদস্য হতে বাধা নেই। গেল বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট বেশ একটা উত্তাল সময় আমরা পার করলাম। তো সে সময় আপনাকে যখন নিয়োগ দেয়া হলো, নিয়োগটা কিভাবে হয়েছিল, কে ফোন দিয়েছিল, কি ভেবে দায়িত্ব নিয়েছিলেন? আর ওই সময় রাষ্ট্র যারা পরিচালনা করছিলেন একটা মিসিং লাইন ছিল। একদিকে তথাকথিত নির্বাচিত প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন তার গোটা ক্যাবিনেট সহ, একদিকে পার্লামেন্ট সদস্যরা পালিয়ে গেছেন। কি হয় এই সমস্ত ক্ষেত্রে সাংবিধানিকভাবে? ধরেন প্রধানমন্ত্রী বললেন আমি চালাতে পারছি না, আমি রিজাইন করলাম। তখন রাষ্ট্রপতির কাছে রেজিগনেশন যাওয়ার পরে রাষ্ট্রপতির দায়িত্ব হলো পার্লামেন্টের মিটিং কল করানো, সামন করানো, এবং পার্লামেন্টে যিনি মেজরিটি ট্রাস্ট হোল্ড করবেন তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া, যেহেতু প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন। উনি অনির্বাচিত বা তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হলেও একটা পার্লামেন্ট সিস্টেম ছিল। রাষ্ট্রপতির সামনে পথ ছিল পার্লামেন্ট সদস্যদেরকে ডেকে সরকার গঠন করা। বাস্তবতা ছিল সমস্ত পার্লামেন্ট সদস্য পালিয়ে গেছেন, ইনক্লুডিং আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব রিজাইন করেছেন। এই পরিস্থিতিতে সরকার নয়, রাষ্ট্রের জন্য একজন আইনজীবী প্রয়োজন, যিনি রাষ্ট্রপতিকে ওই সময়ে গাইড করতে পারেন। তখন রাষ্ট্রপতি মনে করেছেন আমাকে অ্যাটর্নি জেনারেল বানাবেন। অ্যাটর্নি জেনারেল হিসাবে অফার আসছে, আমি রাজি হয়েছি। মানে রাষ্ট্রপতি আপনাকে কিভাবে চুজ করলেন? এইটা ওনার স্যাটিসফ্যাকশনের ব্যাপার। মানে কি আপনাদের পরিচয় ছিল? ছিল, একটু ছিল। উনি, আমি যেহেতু উকালতি করি, উনিও কিছুদিন উকালতি করেছেন, হি নিউ। সেই কারণে হয়তো উনি মনে করেছেন এই ক্রাইসিস মোমেন্টে আমাকে হয়তো ওনার সঠিক ক্যান্ডিডেট মনে হয়েছে, তাই করেছেন। এই সরকারের আইনি ভিত্তি নিয়ে অনেকে অনেক প্রশ্ন তোলেন। যেমন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি, উনি বলছিলেন যে এই সরকারের সব কিছু করবারই ম্যান্ডেট আছে, এবং তিনি নাকি সেই বিষয়ে আপনার কাছ থেকে আইনি পরামর্শ নিয়েছেন। উনি আমার অনুষ্ঠানে বলছিলেন, আসলে কি এই সরকারের সব কিছু করবার ম্যান্ডেট আছে? অ্যাবসলিউট ম্যান্ডেট আছে। আচ্ছা, কেন অ্যাবসলিউট ম্যান্ডেট আছে আমি আপনাকে একটা প্রেক্ষাপট বলেছি। জি। আপনি যদি 90 সালের কথা চিন্তা করেন, 90 সালে গণ অভ্যুত্থান হলো। গণ অভ্যুত্থানে প্রেসিডেন্ট এরশাদকে চলে যেতে হবে। প্রশ্ন আসলো প্রেসিডেন্ট এরশাদ চলে গেলে কার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন?
কারণ সংবিধান ফলো করা হচ্ছে সাংবিধানিকভাবে উপরাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা। উপরাষ্ট্রপতি ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। আন্দোলনরত সংগ্রামরত মানুষ বলল আমরা মওদুদ সাহেবকে চাই না, এরশাদকে সরিয়ে মওদুদ সাহেব ক্ষমতার পাদপীঠে থাকবে, এটা আমরা চাই না। তখন 3 জোট একটা রাজনৈতিক কনসেনসাসে আসলেন, রাজনৈতিক রূপরেখা দিলেন। সেই রূপরেখাটা হলো প্রধান বিচারপতি রিজাইন করবেন, প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি এরশাদ উপরাষ্ট্রপতি নিয়োগ করবেন, উপরাষ্ট্রপতির কাছে তখন এরশাদ সাহেব রিজাইন করবেন। ফলে প্রধান বিচারপতি কিন্তু রিজাইন করে চলে আসলেন একটা অফিস ছেড়ে, তাকে উপরাষ্ট্রপতি নিয়োগ করলেন কিন্তু স্বৈরাচার এরশাদই, একটা সাংবিধানিক তথাকথিত কাঠামোর মধ্যে। এগুলো কোনো কিছুই সংবিধানের মধ্যে ছিল না। তারপরে পলিটিক্যাল কনসেনসাস হলো কি, যে আমরা নির্বাচন করব, এই যে ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাচন করবেন, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই 3 জোটের যে রূপরেখা, এটাকে একটা আইনি ভিত্তি দেবে। তারপরে আবার প্রধান বিচারপতি তার পদে ফিরে যাবেন। রিজাইন করে চলে আসার পর আবার তার পদে ফিরে আসা, সংবিধান অ্যাজ ইট ইজ 90 সালে যেভাবে ছিল অ্যাপ্রুভ করেনি। এই ক্ষেত্রে 90 সালে আমাদের উদাহরণ হলো রাজনৈতিক জোটগুলো যারা সংগ্রাম করে একটা গণ অভ্যুত্থান করেছেন, তারা একটা কনসেনসাসে আসছেন, সেই কনসেনসাসকে আমরা একটা আইনি ভিত্তি দিলাম। আচ্ছা, এরও পিছনে যদি যান আপনি 1971 সালের মুক্তিযুদ্ধের কথা যদি আসি, আজকের যে সংবিধান 72-এর সংবিধান আমরা বলি, 71 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে সরকার এবং 72-এর যে সংবিধান, এইটা কিন্তু 70-এর আগের যে পাকিস্তানের সংবিধান ছিল সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনতার যে রায়, পলিটিক্যাল যে কনসেনসাস, সেইটাকে প্রাইমেসি দেওয়া হয়েছে। এই জনতার ওপিনিয়ন যেটা, সেই ওপিনিয়নটাই আমাদের সংবিধান। সংবিধান হলো 72 সালে। আমি স্বাধীন হলাম কোন সালে? 71-এর 16 ডিসেম্বর। আর আমার সংবিধান 72 সালে। ফলে আমি রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে জনগণ জন আকাঙ্ক্ষাকে ধারণ করে যে সরকার একটা সংবিধান দিল পরবর্তীতে, সেই সংবিধানের মধ্য দিয়ে এগুলোকে সবগুলোকেই এন্ডোর্স করা হলো। ফলে 71 এবং 90 যদি আপনি একসাথে পড়েন তাহলে দেখবেন যে জন আকাঙ্ক্ষার কাছে স্বৈরাচার বলেন, বিদেশি প্রভু বলেন, যারাই পদানত হয়েছে, পদানত হওয়ার পরে পরবর্তী যে সরকার এসেছে, সেই সরকারই জন আকাঙ্ক্ষাকে ধারণ করে যে আইন করবেন, সেটাই বৈধ আইন। ওই দুইটা সিচুয়েশনের থেকেও বর্তমান সরকারের সিচুয়েশন মাস মোর বেটার। কেন বেটার? পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির পাবেন যে একটা দেশের থেকে প্রধানমন্ত্রী পালায়ে গেলেন আত্মীয় স্বজন সহ, তারপরে তার পার্লামেন্ট মেম্বাররা সব পালিয়ে গেলেন, ক্যাবিনেট মেম্বাররা সব পালিয়ে গেলেন, রাষ্ট্রপতি একা দাঁড়িয়ে আছেন। সে রাষ্ট্রপতি তখন কি করলেন? সাংবিধানিকভাবেই পথ খুঁজতে যে আর্টিকেল 106 বলা আছে যে এরকম ক্রাইসিসে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতি ওপিনিয়ন চাইতে পারেন। রাষ্ট্রপতি ওপিনিয়ন চাইলেন, সুপ্রিম কোর্ট ইন রাইটিং ওপিনিয়ন দিলেন যে এই সিচুয়েশন ব্যাখ্যা করেছেন কিন্তু যে প্রধানমন্ত্রী নাই, মেম্বার অফ পার্লামেন্ট নাই, ক্যাবিনেট নাই, এই সিচুয়েশনে রাষ্ট্রপতি ক্যান ফর্ম অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। ফলে সাংবিধানিক একদিকে জন আকাঙ্ক্ষা, একদিকে গণবিপ্লব, গণ অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা, যে নামেই ডাকেন না কেন, ফ্যাক্ট রিমেন জনগণ তার নিজের ক্ষমতা নিজের হাতে নিয়েছেন। নেওয়ার পরে রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা এন্ডোর্সমেন্ট নিয়েছেন, কারণ আমাদের কনস্টিটিউশনের অভিভাবক হলেন সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টে কারা কারা সেই এন্ডোর্সমেন্টটা দিয়েছিলেন? মানে অনেকে বলেন যে তার কাগজপত্র কিছু দেখা যায়নি। আছে, অর্ডার আছে, আপনি দেখতে চাইলে আমি দেখাতে পারি। এখন আচ্ছা, ফাইন। সুপ্রিম কোর্টের অর্ডার এখনও আছে।
ওকে, তার মানে এ ধরনের কথাবার্তা যারা বলে ভ্রান্ত বিভ্রান্তি তৈরি করার জন্য আমার কাছে অর্ডার আছে। অ্যান্ড আমি অ্যাটর্নি জেনারেল হওয়ার পরে আমার প্রথম লিগ্যাল সাবমিশন ছিল বিফোর দিস কোর্ট, সুপ্রিম কোর্ট, এই মামলার উপরে, এই রেফারেন্সের উপরে আমি আমার সাবমিশন রেখেছি এবং সেই সাবমিশন নোট করা হয়েছে। আমি আপনার লেখা পড়ে মনে হলো যে আপনার কাব্য কবিতা কিছু কিছু লেখকের বা কিছু কিছু কবির প্রতি এক ধরনের অনুরাগ কাজ করে, যার মধ্যে একজন হচ্ছেন পাবলো নেরুদা। এবং আপনি পাবলো নেরুদার একটা অংশ কোট করেছিলেন যে তুমি সব ফুল ছিঁড়ে ফেলতে পারো কিন্তু বসন্তের আগমন থামাতে পারবে না। তো সেই বসন্ত কি এসেছে? আমরা গেল বছরের ৫ আগস্ট যে বসন্তের প্রত্যাশা করেছিলাম, অবশ্যই এসেছে। বসন্ত এসেছে বলেই আপনি আমাকে আজকে এখানে ডেকেছেন। বসন্ত এসেছে বলেই আমাকে গুরুত্ব দিলেন। বসন্ত এসেছে বলেই বাংলাদেশে আজকে অনেক মানুষ স্বাধীনতা ভোগ করছে। তবে সবার জন্য বসন্ত সয় না। কারো কারো জন্য বসন্তের ফুল, বসন্তের বাতাস অ্যালার্জিক হিসাবে কাজ করে। কাদের জন্য সেটা? ধরেন যাদের অ্যালার্জির রোগ আছে। আজকে আপনি রূপকর্থে বসন্তের কথা বলছেন, ফলে যাদেরকে গণতন্ত্র, স্বাধীনতা, ন্যায় বিচার, আইনের শাসন অ্যালার্জিক হিসাবে কাজ করে, তাদের জন্য বসন্ত না। বসন্ত বাংলাদেশে এসেছে। আপনি সে সময় মানে গেল বছরের দিকেই বোধহয় লেখাটি লিখেছিলেন যে প্রশ্ন উঠেছে মাধবীকে উদ্দেশ্য করে, যে প্রশ্ন উঠেছে ফ্যাসিবাদের জন্ম এবং পতন কি শুধুমাত্র জুলাই 2024-এই হয়েছে? আমার উত্তর না। আমি বিশ্বাস করি এই ফ্যাসিবাদ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, বিশেষ করে 1972-1975 সালে জন্ম নেওয়া ফ্যাসিবাদের জীবাণু থেকে জন্ম নেওয়া নব্য ফ্যাসিবাদ, যা 2009 থেকে হাঁটা শুরু করেছিল। তো সেই ফ্যাসিবাদের পতন কি আসলেই হয়েছে? যেমন ধরেন এই 15ই আগস্ট, সেখানে কেউ যদি শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে চায় সেটা তো তারা পারছে না। তো সেটাও তো এক ধরনের ফ্যাসিজম না? এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় না, এটা মব জাস্টিস হিসাবে যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে সেই জায়গাটাই রাষ্ট্র এখানে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করে এই মতবাদকে চালু করার জন্য, মানুষের এই শ্রদ্ধার জায়গাটা নিশ্চিত করার জন্য রাষ্ট্র আরও বেশি ভূমিকা রাখতে পারে। তবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে, 36 দিনে প্রায় 1500 মানুষকে আপনি গুলি করে হত্যা করলেন একটা আদর্শ প্রতিষ্ঠান নামে। 36 দিনে প্রায় 30,000 মানুষকে আপনি পঙ্গু করলেন একটা আদর্শ প্রতিষ্ঠান নামে। বিগত 16 বছরে 4,500 উপরে মানুষকে আপনি বিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিকার করলেন। 60 লক্ষের উপরে মানুষকে আপনি পলিটিক্যাল পারসিকিউশনে শিকার করলেন। প্রায় 700-র মতো মানুষকে আপনি গুমের শিকার করলেন। এই যে একটা আদর্শ প্রতিষ্ঠার জন্য রাতারাতি মানুষ যদি এতটা ভুলে যায়, তাহলে তো ওনারা আবার যে সেখানে কি কোনো আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা ছিল? অবশ্যই ছিল, নিরন্তর ছিল, শয়নে স্বপনে জাগরণে। আদর্শটা কি আপনার কাছে কি মনে হয়? মুজিববাদ যে একটা ফ্যাসিবাদ, সেটা তো প্রমাণিত হয়েছে 72 থেকে 75 পর্যন্ত, যখন তাদের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন জাসদের প্রায় 30,000, বলা হয় যে প্রায় 30,000 টকবগে যুবককে, ছাত্রকে হত্যা করা হয়েছে বাকশালের নাম করে। সেই একই ধরনের রাজনীতি, যে খুন করে ক্ষমতায় টিকে থাকার যে একটা দর্শন, এটা তো ওনাদেরই দর্শন। ফলে একদিকে যেমন আমরা শ্রদ্ধা জানানোর জায়গাটা, বাধা দেওয়াটা সমর্থন করতে পারি না, একই সাথে আমাদের মাথায় রাখতে হবে দেশের বাস্তবতা। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, চুন খেয়ে গাল পুড়লে দই দেখে ভয় লাগে। তা আপনি ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার জন্য, ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, কোনো ষড়যন্ত্রকারীরা করছেন কিনা, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। সেটার ব্যাপারেও সতর্ক থাকা প্রয়োজন। আপনি যেমন বলছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, তেমন মামলা তো এখনও হচ্ছে, প্রচুর ভুয়া মামলা হচ্ছে। তাহলে পরিবর্তনটা কোথায়? পার্থক্যের জায়গাটা হলো, আগে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হতো, সেই মামলায় বাদী হতেন পুলিশ, রাষ্ট্রকে জড়ানো হতো, সরকার বাদী হয়ে করতেন।
বর্তমান যে প্রচুর ভুয়া মামলার কথা বলছেন, এটা আমরাও নোটিস করেছি। এই মামলার বাদী কিন্তু ভিকটিমের পরিবার। পুলিশ বাদী হয়ে একটিও ভুয়া মিথ্যা গায়েবী মামলা করেনি গত 1 বছর সময়ের মধ্যে। গত 1 বছর সময়ের মধ্যে একটিও মানুষ গুমের শিকার হননি। এটাই তো পরিবর্তন। এবং গত 1 বছর সময়ের মধ্যে এই যে ভিকটিম ফ্যামিলি বাদী হয়ে মামলা করছেন, তার থেকে যারা ভুয়া মামলার শিকার হচ্ছেন তাদের নিষ্কৃতি দেওয়ার জন্য এই সরকার ফৌজদারি কার্যবিধির 173-এর ধারা সংশোধন করে এনেছেন, যেখানে বলা হচ্ছে যে এ ধরনের কোনো অভিযোগ যদি পাওয়া যায় যে কারোর বিরুদ্ধে এইভাবে ভুয়া গায়েবী মামলা করা হচ্ছে, তাহলে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার, মেট্রোপলিটনের বাইরে এসপি সরাসরি বিষয়টা তদন্ত করে দেখবেন। দেখে যদি মনে করেন এটা ভুয়া, হয়রানি করা হচ্ছে, উনি কিন্তু ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। এটাই সরকারের নতুন সংযোজন আইনে। ফলে আগের সাথে পার্থক্যের জায়গাটা কিন্তু আপনাদের দেখতে হবে। আগের মামলার বাদী পুলিশ। আচ্ছা, মবের কথা চলে এসেছিল আপনার কথাতেই। এই মব থামানো গেল না কেন? মানুষ এখনও ওই যে বসন্তের হাওয়া গায়ে নিয়ে ঘুরছে। মানুষ এখনও 16 বছরে তারা যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, সেই দুঃসহ জীবন থেকে বের হতে পারতেছেন না। সেই কারণে হুইচ ইজ আনডিজায়ারেবল, তাদেরকে সংযত হওয়া প্রয়োজন। আমি মনে করছি না যে তাদের এটা ঠিক হচ্ছে, সংযত হওয়া প্রয়োজন। কিন্তু মানুষের ওই জায়গার থেকে বের করার দায়িত্ব সবার। সেইটা সবার যেভাবে দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে যদি রাতারাতি মনে করা হয় হাসিনাকে সামনে রেখে নতুন করে রাজনৈতিক রীতির মেরুকরণ সাজানো হয়, তখন এই মব জাস্টিসটা বাড়তে থাকবে। গেল 1 বছর বেশ উত্থান পতনের একটা সময়, এবং বাংলাদেশের পরবর্তী হয়তো 100 বছরের হিস্ট্রিতে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, বা তারও পরের সময়টিতে। তো আমি দেখছিলাম যে আপনি সৈয়দ ইশতিয়াক আহমেদ মেমোরিয়াল স্পিচ থেকে একটা জায়গায় কোট করেছিলেন, যেখানে আপনি মানে লেখা সেই স্পিচটা হচ্ছে, রুল অফ ল নট অনলি রিকোয়ার্স ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, it also requires that the judicial branch of the government should be manned by competent persons. গেল 1 বছরে দেশের বিচার ব্যবস্থায় পরিবর্তন কি হলো? আপনার অভিজ্ঞতা কেমন ছিল অ্যাজ অ্যান অ্যাটর্নি জেনারেল? এবং যে কম্পিটেন্ট পার্সনের কথা বলছেন, তাকে এখনো পর্যন্ত নিশ্চিত করা গেল কিনা? প্রথম কথা হলো, গত 1 বছরে বাংলাদেশের প্রধান বিচারপতির যে মুভ, সেটা দেখবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত উনি ঘুরে বেড়িয়েছেন। বিচার বিভাগের যে স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছিল সেটাকে রিকভার করার জন্য সেই সংগ্রামে আমরা আছি। গত 1 বছরে 23 জনের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, লেস বিতর্ক হয়েছে। গত 1 বছরে লোয়ার জুডিশিয়ারিতে ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিনারি অ্যাকশন হয়েছে, সেখানে লেস বিতর্ক হয়েছে। গত 1 বছরের মুভ হলো আইন মন্ত্রণালয় থেকে কোনো জজের কাছে প্রতিদিন সকালবেলা উঠে মামলার তালিকা অনুসারে তদবির যায় না। গত 1 বছরের মুভ হলো মানুষের প্রতি ঘটে যাওয়া যত অবিচার, অনাচার হয়েছে, সেইটার কিউরেবল স্টেপস নেওয়া, ন্যায় বিচার নিশ্চিত করা। এটা গত 1 বছরে মোটামুটি একটা জার্নির মধ্য দিয়ে গেছে। আমরা মনে করি না যে এটা পারফেক্টলি আমরা করতে পেরেছি। আমরা একটা পারফেক্ট জুডিশিয়ারিতে পৌঁছানোর জন্য উদ্যোগ নিয়েছি। পৃথক সচিবালয়ের যে উদ্যোগটি ছিল, সেটা কি অবস্থায় আছে? সরকারের অ্যাক্টিভ বিবেচনা আছে, এবং আমরা আশা করি পৃথক সচিবালয় হবে, অচিরেই হবে। আচ্ছা, রাজনৈতিক দলগুলোর আমার এই অনুষ্ঠানে তারা আসেন, যাদেরকে আমি প্রশ্ন করি, সবাই একটি ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত। সেটি হচ্ছে যে বিচার বিভাগের সংস্কারটা এই সরকার করতে পারল না। আপনিও কি তাই মনে করেন? আমি এটা মনে করি না। কেন মনে করেন না? বিকজ বিচার বিভাগে আপনি দেখেন, আগের মানুষ আগে যে অবিচারের শিকার হতো, সেই জায়গার থেকে মানুষ অনেকটা বের হয়ে এসেছে, অনেকটা বের হয়ে এসেছে। এটা বের হওয়ার মেন কারণ হলো সুপ্রিম কোর্ট রাজনৈতিক প্রভাব বলয়মুক্ত অবস্থান থেকে কাজ করছেন। আগে যেমন আমি বলি, হাইকোর্টের একটা জাজমেন্ট দিল,
সুপ্রিম কোর্টে গেলে যাওয়ার সাথে সাথে পছন্দ হলো না, জাজমেন্টে লিভ না দিয়ে, না শুনে পিটিশন স্টেজে রিজেক্ট করে দিলেন। আমার সুপ্রিম কোর্ট বর্তমানে স্ট্যান্ড নিয়েছে না, হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, যারা জাজমেন্ট পেয়েছে তাদের তো ভালো করে শুনতে হবে, তাদের তো একটা অধিকার আছে, তাদেরকে শুনি, লিভ দেই, আপিল আকারে আসুক। এই যে একটা পরিবর্তন, এটা কিন্তু অনেক যুগান্তকারী পরিবর্তন। সেই যুগান্তকারী পরিবর্তনটা আপাত দৃষ্টিতে আপনি চোখে দেখতে পারবেন না। এটা কিন্তু ওভার দ্য পিরিয়ড যত সময় যাবে তখন মনে হবে যে এই সুপ্রিম কোর্ট কি আমূল পরিবর্তন এবং সংস্কার করে গেছে, গুণগত কি পরিবর্তন করে গেছেন। আপনি খায়রুল হকের জাজমেন্ট পড়েন, আপনি পূর্ববর্তী অনেক বিচারপতির জাজমেন্ট পড়েন, ফুল অফ পলিটিক্যাল লিটারেচার। বঙ্গবন্ধু জাতির পিতা, এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নেই বলে সম্ভবত রাজনৈতিক প্রভাব, এইগুলো এই যে পলিটিক্যাল ডিসকাশন জাজমেন্টের মধ্যে, সেইটা কিন্তু আমরা বলছি পারভার্স ফাইন্ডিংস অ্যান্ড জাজমেন্টস। ওখান থেকে বের হওয়ার জন্য এই সুপ্রিম কোর্ট, বর্তমান জুডিশিয়ারি, আপনার একটা জাজমেন্ট দেখাতে পারবেন না কোনো জাজমেন্টের মধ্যে কোনো রাজনৈতিক দল বা নেতার আদর্শকে রিফ্লেক্ট করেছেন ওইভাবে। তারা একদম ল পয়েন্টে, পিওরলি ল পয়েন্টে ডিসকাস করেছেন। কিন্তু এই জুডিশিয়ারি আগামীতে যেই দল ক্ষমতায় আসবে তার আজ্ঞাবহ হয়ে উঠবে না, তার নিশ্চয়তাটা কিভাবে দেওয়া গেল? এইটা আমাদের সাংবিধানিকভাবে যে জুডিশিয়ারি আছে, জুডিশিয়ারির যে প্রোটেকশন, যথেষ্ট প্রোটেকশন আছে, ডিপেন্ড করে ব্যক্তির উপরে। এক্স্যাক্টলি, সেটাই আমি বলতে চাচ্ছি। আপনি যে জজকে নিয়োগ দেবেন, উনি জাজ হিসেবে নিয়োগ পাওয়ার পরে উনি দাসত্ব করবেন না ওনার স্বাধীনতা উনি ভোগ করবেন, এটা ওনার ব্যক্তির উপর নির্ভর করে। তার মানে সেই স্বাধীনতাতে আগেও ছিল, ব্যক্তির কারণে সেই স্বাধীনতা ধ্বংস হয়েছে, এবং সেই ব্যক্তির ধ্বংস হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে সরকার হয়তো ঘি ঢেলেছেন। খায়রুল হকের প্রসঙ্গ আসছিল, উনি যেদিন গ্রেফতার হলেন আমি দেখলাম আপনি লিখলেন যে আজ, সেটাও মাধবীকে উদ্দেশ্য করে, আজ বাংলাদেশের ইতিহাসের এক অনন্য দিন হয়ে থাকবে। আজ বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রধান বিচারপতি গ্রেফতার হয়েছে, প্রথম কোনো বুদ্ধিবৃত্তিক দুর্নীতির শিকড়ে টান পড়ল। এই গ্রেফতারে আইনজীবী সমাজের অধিকাংশই আনন্দিত বলে দেখা যাচ্ছে, কিন্তু আপনি লিখলেন আমি আনন্দিত, আমি শঙ্কিত। শঙ্কাটা কিসের? শঙ্কাটা হলো খায়রুল হকের এই বিচার প্রক্রিয়া, গ্রেপ্তারকে কেন্দ্র করে ওনাকে যেভাবে কোর্টে প্রডিউস করা হয়েছে, হাত বেঁধে, শুধু ওনার না, বাংলাদেশের যে কোনো নাগরিকেরই এইভাবে হাত বেঁধে আদালতে উপস্থাপন করাটা, এটা আমাদের কাছে কাম্য নয়, আনডিজায়ারেবল। এবং এইটা যদি হয়, চলতে থাকে, বিচার বিভাগ শঙ্কিত থাকবে ন্যায় বিচার করতে যেয়ে। সেই জায়গাটা আমার শঙ্কার জায়গা। অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সাবেক প্রধান বিচারপতিকে বিচারের মুখোমুখি প্রথম করেছে আওয়ামী লীগ। আপনার সিটিং চিফ জাস্টিসকে তার অফিস থেকে বের করে দিয়ে, এসকে সিনহাকে বের করে দিয়ে, উনি অসুস্থ না, ওনার বাসায় রেখে বলা হচ্ছে উনি খুব অসুস্থ, উনি বলছেন আমি অসুস্থ না। তারপর তাকে দেশ থেকে বের করে দিলেন, তাকে আপনি 10 বছরের সাজা দিলেন। এই যে ট্রেন্ড চালু হয়েছে, আমি বলতে চেয়েছি এই ট্রেন্ডটা কাম্য নয়। খায়রুল হকের বিচার অবশ্যই করতে হবে, 2টা কারণে করতে হবে। এই খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার সবগুলোর শিকড় কেটে দিয়েছে তার ইন্টেলেকচুয়াল করাপশনের মধ্য দিয়ে। তার বিচার অবশ্যই করতে হবে, তবে তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সেটাও আমরা নিশ্চিত করতে চাই। তার ন্যায় বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, আমরা যাতে বিচার করতে যে খায়রুল হকের মতো বিচারক না পাই, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। সেখানেই খায়রুল হকদের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা, সীমারেখা টানতে হবে। এই যে পেছনে হাত বেঁধে নিয়ে যাওয়ার যে ব্যাপারটি বলছেন, এটা কি শুধু সাবেক প্রধান বিচারপতির জন্যই নাকি সবার জন্য আপনি বলছেন? আমি প্রতিটা মানুষের জন্যই মনে করি এটা উচিত না।
কিন্তু সবাইকে তো নিয়ে যাওয়া হচ্ছে এভাবেই। এটা উচিত না। আমি তো বলছি যে কোনো আবার মানুষের পালিয়ে যাওয়ারও তো সম্ভাবনা থাকে যদি সেইটা অন্য মেকানিজম ব্যবহার করবেন। আচ্ছা, অন্য মেকানিজম ব্যবহার করবেন। হার্ড অ্যান্ড ক্রিমিনাল হলে কতটুকু ফোর্স ব্যবহার করবেন সেটা করবেন। তবে এই হাত বেঁধে দেওয়া, আপনার এই হ্যান্ডকাফিং, এটা কিন্তু আমাদের দেশেই যে আছে তা না। এটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে আজকে যাদেরকে আপনি সভ্য সমাজ বলছেন তারাও কিন্তু অ্যারেস্টের সাথে সাথে হ্যান্ডকাপ পরিয়ে দিচ্ছেন। এটা কিন্তু সব দেশে আছে। কিন্তু আমি মনে করি মানবাধিকার কর্মী হিসাবে এটা কাম্য নয়। আচ্ছা, আপনার যে মাধবী চরিত্রটি, এই চরিত্রটি কে? এই চরিত্র কাল্পনিক। শুধুই কি কাল্পনিক? মানে আমি যখন লেখাগুলো পড়ছিলাম মনে হলো যে গভীর প্রেম, ভালোবাসা, অনুরাগ, বিরাগ, কখনো কখনো অভিমান। একটা হলো, প্রথম কথা হলো কাল্পনিক। আচ্ছা, দ্বিতীয় কথা, আপনি যে মাধবীকে খুঁজে বেড়াচ্ছেন, এখানে লেখকের সার্থকতা। আমি যদি বলে দেই অমক আমার মাধবী, আপনি আর খুঁজবেন না, পাঠক আর খুঁজবে না। পাঠকের যে ইনকিউজিটিভ মাইন্ড, যে কে মাধবী, তার মানে আমি আমার কল্পনার মাধবীকে বাস্তবে এমন জায়গায় মুখোমুখি দাঁড় করাতে পেরেছি যে পাঠকরা তাকে খুঁজে ফিরছেন। এই খুঁজে ফেরার যে একটা আকাঙ্ক্ষা, এটা একজন লেখকের সার্থকতা। তো সেই মাধবীকে আপনার স্ত্রী শিরিন সুলতানা জানতে চাননি? হ্যাঁ, বলেছি ওনাকে, তুমি আমার মাধবী। তাই? তো আমি সেই মাধবীর প্রসঙ্গে আবারও আসি। আপনি দেখলাম কিছুদিন আগে আপনি লিখলেন যে ভালোবাসা মানুষকে কাঙ্গাল বানায়, আমাকেও বানিয়েছে। যেমন বানিয়েছিল পৃথিবীর অন্যতম ক্ষমতাধর মানুষ সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে, সেও তীব্র ভালোবাসার বিনিময়ে প্রিয়তমা স্ত্রী জোসেফাইনের কাছ থেকে ভালোবাসা ফেরত পায়নি, বরং পেয়েছিল সীমাহীন অবহেলা আর নির্লিপ্ত প্রতারণা। তা আপনার জীবনে এমন ভালোবাসা এসেছিল নাকি যে উজাড় করে ভালোবেসেছেন, ফেরত পাননি? কারণ আমি অনেক জায়গাতে দেখলাম আপনি লিখেছেন ঠিক এরকম আসেনি আমার জীবনে। যদি ওই সেন্সে বলেন, আমার জীবনে এমন ভালোবাসা এসেছিল রাজনৈতিক দলে। আমি মন প্রাণ উজাড় করে দিয়ে একটা রাজনৈতিক সংগঠনের কে ভালোবেসেছিলাম, তার ভালোবাসা চেয়েছিলাম। কোন দল? এই জাসদ ছাত্রলীগ করতাম, কিন্তু বিনিময়ে সেখান থেকে পাইনি কিছুই বলতে যে আদর্শিক কারণে আমি রাজনীতিতে নেমেছিলাম, সেই আদর্শিক চর্চাটা আমি পাইনি। নট দ্যাট যে আমি সাবস্টেন্সিয়ালি পার্থিবভাবে কিছু চেয়েছি। আমি চেয়েছিলাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ৭২ থেকে ৭৫ পর্যন্ত যে জাসদ বাংলাদেশে একটি আদর্শিক সংগ্রাম করেছিল, সেই জাসদ ওই সংগ্রামে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান করুক। কিন্তু আমি দেখলাম ওই জাসদ সেই ফ্যাসিবাদীদের সাথে দোসর হয়ে রাজনীতির মাঠে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালালো। এটা আমাকে অনেক কষ্ট এবং পীড়া দিয়েছে। এটাই আমার প্রেম ছিল। আমাকে যারা চিনতেন তারা জানতেন আমার নারীর প্রতি প্রেমের থেকেও রাজনীতির প্রতি প্রেম অনবদ্য ছিল। জাসদের প্রসঙ্গ যেহেতু আসলো, আমি দেখলাম যে আইভিপি প্রোগ্রাম ইউএসের, সেখানে আপনি লিখেছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ আমি আলট্রা লেফটিস্ট, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সশস্ত্র অস্ত্রধারী বামপন্থীদের পক্ষে আমি হাইকোর্টে মামলা করি, তাদের শেল্টার দিই, সুতরাং আমি আমেরিকা যাওয়ার উপযুক্ত নই। এই যে আপনার বলছেন আলট্রা লেফটিস্ট, সে আলট্রা লেফট থেকে আপনার এখন রাজনৈতিক বিশ্বাস কি রাইটের দিকে না? মানে যদি বিএনপি রাইটিস্ট না, বিএনপি কি তাহলে? মধ্যমপন্থী, বামের ডাইনে, ডাইনের বামে। লেফটিস্টদের ডাইনে, রাইটিস্টদের বামে। বিএনপি মধ্যমপন্থী রাজনীতিবিদ এবং বাংলাদেশের বাস্তবতায় মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য বিএনপির বিকল্প কোনো দর্শন এখন আপাতত আমার সামনে নাই। এবং আমি মনে করি এই বিএনপি যেভাবে আগাচ্ছে মধ্যম পন্থা নিয়ে, এরাই পারবে বর্তমান সময়ের থেকে বাংলাদেশকে একটা উত্তরণের পথে নিয়ে যেতে। ছোটোখাটো ভুল সব রাজনৈতিক দলেরই থাকে, মানুষ মাত্রই ভুল করবে, করতে পারে,
সেইগুলোকে সাইডলাইনে রাখলে দেখবেন এরাই বাংলাদেশকে একটা সঠিক গন্তব্যে নিতে পারবে। যেই বলছেন যে বিএনপি হয়তো বাংলাদেশকে একটি সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারবে এবং বলছেন যে মিডল তারা আছে, তো ছাত্র যেই দলটা এনসিপি তারাও তো মিডল গ্রাউন্ডেই থেকে বলছে রাজনীতি করে, তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তারা কেন পারবে না বাংলাদেশকে সঠিক গন্তব্যে নিয়ে? তারা পারবে না সেটা বলি নাই। আচ্ছা, তারা পারবে না, আপনি প্রেফার করছেন বিএনপিকে কেন? হ্যাঁ, তারা নতুন রাজনৈতিক দল, তারা আগামী দিনে তাদের আন্দোলন সংগ্রাম এবং গন্তব্য নির্ধারণ করতে যে যদি কোনো ভুল না করে বাংলাদেশের রাজনীতিতে তারাও ব্রিলিয়ান্ট ভূমিকা রাখতে পারে। এবং আমি মনে করি ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আইনের শাসনের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকেই যখন রাস্তায় থাকবেন, একে অন্যের সাথে প্রতিযোগিতা করবেন, প্রত্যেকেই ভালো করবেন, প্রত্যেকেই প্রতিযোগিতার মধ্য দিয়েই কিন্তু একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে। এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে ওঠার জন্য বিএনপি এখনও, আপনি দেখেন জনমত জরিপ করেন, যেটাই করেন, অগ্রভাগে আছে। বুঝেছি, ফাইন। এই আমরা বলি যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার দায় আমরা আওয়ামী লীগের ঘাড়ে চাপাই। 14, 18 এবং 24-এর নির্বাচনের পর সেটা সম্ভবত সন্দেহাতীতভাবে বলাই যায়, কিন্তু এর দায় কি বিএনপিরও নিতে হবে না? কারণ 96-তে তারাও পাওয়ারটা হস্তান্তর করতে চায়নি, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার আসতে হয়েছিল। 93-তে মাগুরার মতন উপনির্বাচন হয়েছে এবং একে যখন তারা ক্ষমতা আসলো, ক্ষমতা ছাড়বার সময় প্রধান বিচারপতির বয়সসীমা বাড়িয়ে দিল, কারণ নিজেদের লোক তাদের দরকার ছিল। মানে বিএনপিও তো বারবারই ক্ষমতায় থেকেই যেতে চেয়েছিল, সুযোগ পায়নি। আপনাদের মাথায় রাখতে হবে 96 সালের ত্রয়োদশ সংশোধনী যেটা, জি, এটা কিন্তু বিএনপির তৎকালীন পার্লামেন্টই করেছেন। বিএনপি প্রথম করতে চায়নি, এটা ঠিক, কিন্তু যখন বুঝেছে না এটা জন আকাঙ্ক্ষার সাথে পরিপূরক, জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এই মুভমেন্টটাকে, বিএনপি সাথে সাথে কিন্তু নিজেরাই পার্লামেন্টে এই ধরনের আইন এনেছেন। এটা হলো এক। 2 হলো বিএনপি অনেকে অনেক রকম ইন্টারপ্রিটেশন দিতে পারেন যে নিজস্ব লোক আনার জন্য এরকম করেছেন, কিন্তু আমি অন্যভাবে বলবো। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স একসময় 62 ছিল, এরশাদের সময় সেটা করা হলো 65, এটা বাড়িয়ে করা হয়েছে এখন 67। এইটা যুগের চাহিদার সাথে মিলিয়ে করা হয়। আপনি আমেরিকান সুপ্রিম কোর্টে যান, সেটা নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু কে এম হাসান সাহেব যে মানে তাদেরই লোক, এ ব্যাপারে তো সন্দেহ ছিল। আপনি খোঁজ নেন কে এম হাসানের মতো এত নিরপেক্ষ প্রাজ্ঞ সৎ জাজ বাংলাদেশ সুপ্রিম কোর্টে কতগুলো পাবেন। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। ওই সময় আইনমন্ত্রী ছিলেন মতিন খসরু সাহেব। আমাকে খালেদ মহিউদ্দিন সাহেব একদিন বলছে, খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞাসা করেছিলেন, খসরু ভাই, কে এম হাসান সম্পর্কে একটা নেগেটিভ কথা আমাকে বলেন যেটা আমি লিখতে পারি। খালেদ মহিউদ্দিন প্রথম আলো রিপোর্টার। মতিন খসরু সাহেব বলেছেন, এটা যদি বলি আল্লাহ আমাকে মাফ করবেন না। তখন খালেদ মহিউদ্দিন বলছেন, তাহলে এটা লিখে দিই আমি। উনি বলছেন, এটা যদি আপনি লিখেন শেখ হাসিনা আমাকে মাফ করবেন না। খালেদ মহিউদ্দিনটা লিখেননি। আমাদের সাথে যখন কথা বলেছেন তখন বলছে, দিস ইজ দ্য সিচুয়েশন। ফলে কে এম হাসানকে সেন্টার করে যে বিতর্ক আওয়ামী লীগের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল, এটা সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি। কে এম হাসানের বিরুদ্ধে কেউ বলতে পারে না 1 টাকা ঘুষ খেয়েছেন। বলা হয়েছে কে এম হাসান বিএনপির নেতা ছিলেন। এটা অ্যাবসোলুটলি বেজলেস কথা। আমিও বোধহয় তাকে বিএনপির কমিটিতে দেখেছিলাম, আমার তাহলে আর একটু দেখতে হবে। আর একটু দেখেন। আমি ওনাকে জিজ্ঞাসা করেছি, হি ওয়াজ নট। আমি ওনাকে নিজে জিজ্ঞাসা করেছি। এবং কে এম হাসানের বিচার নিয়ে কারোর প্রশ্ন করার সুযোগ খুব কম। উনি বায়াসড হয়ে কোনো লয়ারের প্রতি বা কোনো মক্কেলের প্রতি বায়াসড হয়েছেন, সেই সুযোগ খুব কম ওনার। এখন একটা প্রশ্ন আছে, 75-এর হত্যাকাণ্ডের বিচারটা তো উনি এম্বারাসড ফিল করেছেন।
নিশ্চয়ই করতেই পারেন, এটা জাজের তো প্রিরোগেটিভ। আমি একটা মামলায় কী কারণে এম্বারাসড হব, আই এম নট বাউন্ড টু ডিসক্লোজ দ্যাট। সুতরাং উনি এম্বারাসড হয়ে থাকলে সেটা ওনার জুডিশিয়াল নর্মসের মধ্যে করেছেন। আবার একটু আইন বিচার ব্যবস্থায় চলে আসতে চাই। আপিল বিভাগের কয়েকজন বিচারপতিকে সরানো হয়েছিল, কি প্রক্রিয়ায় তাদের সরানো হলো এবং নতুন যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদেরকেই বা কি প্রক্রিয়ায় নিয়োগ করা হচ্ছে? প্রথম কথা হলো ওনারা রিজাইন করেছেন। আচ্ছা, যারা রিজাইন করে চলে যাচ্ছেন তাদের তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার কোনো সুযোগ নেই। আর যারা নতুন গেলেন তাদেরকে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কোনো আইনের ব্যত্যয় না ঘটিয়ে নিয়োগ করা হয়েছে। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তাদেরকে সরানো হয়নি, তারা সরে গেছেন। তারা সরে গেলেন কেন? আপনার কি কোনো অ্যানালিসিস আছে নাকি? তারা সরে গেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চিফ জাস্টিসের বাসায় হামলা হয়েছে 5ই আগস্টের পরে। আনডিজায়ারেবল, হার্ট ব্লিডিং, বাট মনে রাখতে হবে এই পরিস্থিতি কেন হলো, এর জন্য কারা দায়ী? যারা ভেঙেছে তারা দায়ী, না এই পরিস্থিতি যারা নিয়ে গেছে তারা দায়ী? এটা কিন্তু ইতিহাস বিশ্লেষণ করবে। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে বাংলাদেশের জুডিশিয়ারিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে মানুষের আস্থা এবং ভরসার জায়গা ফ্রাজাইল হয়ে গেছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্রাজাইল জুডিশিয়ারিকে একটা জায়গায় নিয়ে যেতে হয়েছে। ফ্যাসিস্ট আমলে এমন কোনো সেক্টর ছিল না যে সেক্টর অ্যাফেক্টেড হয়নি। শুধুমাত্র গণতন্ত্র ধ্বংস হয়েছে তা না, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আপনি ধ্বংস করে দিয়েছেন। সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করবার কোনো রূপরেখাও তো ঐক্যমত্য কমিশনে দেখা যাচ্ছে না, এবং সেখানে সবচেয়ে বেশি বিরোধিতা বিএনপি করছে। না, আছে, করছে, বিএনপি করছে, এটা বিএনপি রাজনৈতিক স্ট্যান্ড, কিন্তু কমিশন করছে না, এটা ঠিক না। আচ্ছা, আর যেটা হলো আমি যেটা মনে করি সেটাই সব সঠিক, অন্যেরটা ভুল এটাও মনে করি না আমরা। আমি আবার একটু আপনার ব্যক্তিগত জীবনে চলে যেতে যাচ্ছিলাম। জি, মানে এক সময় জাসদের বললেন রাজনীতি করেছেন, দেখলাম সাংবাদিকতাও করেছেন, জি, এবং ডেইলি স্টারে সেই সময় আবার রাতের বেলা প্র্যাকটিসও করতেন, মানে যেতেন। আপনি ওই সাংবাদিকতাটা ছেড়ে দিয়েছিলেন কি প্রেক্ষাপটে? সাংবাদিকতা করতাম, কোর্ট করেসপন্ডেন্ট ছিলাম, জি, রেগুলার রিপোর্ট করছি। ওই সময় তিতাস গ্যাসের একজন কর্মচারী মারা গেছিলেন। মারা যাওয়ার পরে বিল্লাল হত্যাকাণ্ড মনে হয়, তখন আসামি পক্ষ সাক্ষীদের একজনকে কোর্টে আক্রমণ করছিলেন। আমি সেটার উপর রিপোর্ট করলাম, ছাপা হলো। এরপরে আসামি পক্ষ এসে রিপোর্টিং সেক্টরে আমার তৎকালীন যিনি বস ছিলেন, নাম বলছি না, তাকে বললেন, উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন এই রিপোর্টটা তুমি একটু চেঞ্জ করে দাও পাবলিশ হওয়ার পরে, যে তুমি বলো তুমি ভুল করছো। আই ডোন্ট। আমাকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করলো, আমি তখন রাজি হলাম না। এক সপ্তাহ পরে আমাকে এডিটর সাহেব ডাকলেন, মাহফুজ আনাম সাহেব, ডেকে বললেন যে ইউ আর ডুইং ভেরি গুড, মাশাআল্লাহ, আমি চাই আরেকটু সময় তুমি দাও ডেইলি স্টারে। তো আমি বললাম যে দেখেন আমার পক্ষে দেওয়া সম্ভব না, যা সময় দিচ্ছি এর বাইরে। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ গুড রিপোর্টার, আই ওয়ান্ট টু বি এ গুড লয়ার। সুতরাং মাহফুজ ভাই, আমি আপনার বিকল্প লোক খোঁজেন, আমি আমার প্রফেশনাল জায়গায় ফিরে যেতে চাই। এরপর আমি ছেড়ে দিয়ে চলে আসছি, নাথিং এলস। আপনার তো মানবাধিকার নিয়েও কাজ করা হয়েছে, মানে অধিকারের সাথেও কি কাজ করেছিলেন? আমি অধিকারের ফাউন্ডার মেম্বার ছিলাম, আইন ও সালিশ কেন্দ্রের মেম্বার ছিলাম, সেক্রেটারি জেনারেল ছিলাম, বোর্ডে ছিলাম, এগুলো সব দায়িত্ব পালন করেছি। এখন উপদেষ্টা আদিলুর রহমানের সাথে আপনার সম্পর্ক এখন কেমন আছে? আমার প্রফেশনাল সম্পর্ক নিশ্চয়ই ভালো। আচ্ছা, আপনার লেখায় আমি মাঝে মধ্যেই পাই যে মানে প্রচণ্ড একরকম কৃতজ্ঞতা সৈয়দ ইশতিয়াক আহমেদের প্রতি। তার সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল
তাকে আপনি একজন মানুষ হিসাবে কিভাবে দেখেছেন? সৈয়দ ইশতিয়াক আহমেদের সাথে আমার পরিচয় করিয়ে দেন আদিলুর রহমান খান। উনি ওই চেম্বারে ছিলেন। আদিলুর রহমান খানের স্ত্রী আমার এক ব্যাচ সিনিয়র। উনি সন্তান সম্ভব ব্রিটেনে ছিলেন তখন, ওনার বড় সন্তান জন্ম নেবে। আদিলুর রহমান খান প্যাটার্নিটি লিভে যাবেন। উনি তখন ইশতিয়াক সাহেবের চেম্বারে কাজ করেন। আমি আইন ও সালিশ কেন্দ্রে কাজ করি এবং নিজামুল হক নাসিম সাহেবের সাথে কাজ করি। তখন উনি বললেন 3 মাসের জন্য ওনার এখানে প্রক্সি দিতে। তো এই প্রক্সি দিতে আসলাম। ইশতিয়াক সাহেব আমাকে প্রক্সিতে নিলেন, অবজার্ভ করলেন। 15 দিন পরে আমাকে বললেন যে আমি যদি তোমাকে না ছাড়ি তোমার অসুবিধা আছে কি না। তা আমি বললাম, স্যার আমাকে অন্য জাতে ক্লিয়ারেন্স নিয়ে আসি। বললো আমি বলে দিই ওদের, সালমা সুবহানকে এবং নিজামুল হক নাসিমকে। আমি বললাম স্যার প্রয়োজন নাই, আমি নিজেই হ্যান্ডেল করব। তারপর ওনাদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ওনার সাথে কাজ শুরু করলাম। সৈয়দ ইশতিয়াক আহমেদরা ক্ষণজন্মা মানুষ, যুগে যুগে 2-1 জন্মগ্রহণ করেন। ওনার সততা, প্রজ্ঞা, জ্ঞান, গরিমা, এইটার সমস্যাই ওনার উইটি, ওনার হিউমার সমসাময়িক সময় আমি খুব চোখে দেখি না। ওনার পার্সোনালিটি, দেশপ্রেম সব কিছু মিলে ওনার উপমা উনিই ছিলেন। মাহমুদুল ইসলাম সাহেবের সাথে কাজ করার সুযোগ পেয়েছি ওনার সূত্র ধরে। রকনউদ্দিন মাহমুদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি ওনার সূত্র ধরে। লিগ্যাল এরিনাতে আমরা যাদেরকে দেখেছি আমাদের সময়, আমাদের শৈশব, কৈশোর, যৌবনে লিগ্যাল এরিনাতে একটা জিনিস শিখেছি যে সততার বিকল্প কিছু নাই, পরিশ্রমের বিকল্প কিছু নাই। পরিশ্রম এবং সততা যদি করতে পারেন লিগ্যাল প্রফেশনে আপনি এগিয়ে যাবেন। মাহমুদুল ইসলাম সাহেব হসপিটাল বেডে তখন আপনার একে আজাদ সাহেব আমার সাথে গেলেন ওনাকে দেখতে। একে আজাদ সাহেব ওনাকে একটা প্রশ্ন করেছিলেন মাহমুদুল ইসলাম সাহেবকে। মাহমুদুল ইসলাম সাহেব ইশতিয়াক সাহেবের জুনিয়র ছিলেন, আমাদের চেম্বারেরই পূর্বসূরি, যে এমন কিছু বলে যান যেটা আমরা ফলো করতে পারি। তখন মাহমুদুল ইসলাম বলেছিলেন সব সময় নিজের বিবেক দ্বারা তাড়িত হবেন, নিজের বিবেক যেটা বলবে সেটাই করবেন। আমরা সেটা ফলো করার চেষ্টা করছি। আপনি ওই যে 90-এর দশকটা, আপনার লেখাতে আপনি লিখেছেন যে আইন ও সালিশ কেন্দ্র এবং ডেইলি স্টার থেকে প্রতি মাসে যে টাকা বেতন পেতাম তার সবটুকুই বউ নিয়ে নিত, বিনিময়ে আমাকে প্রতিদিন 100 টাকা হাত খরচ দিত, সেটার আবার পয়সা হিসেব বুঝে নিত। ওই সময় থেকে এখন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। কখনো কি ভেবেছিলেন ওই সময়টাতে যে আপনি হবেন একসময় অ্যাটর্নি জেনারেল? সেই স্বপ্ন ছিল? ভেবেছিলাম। কেন ছিল? আমি যখন আইন পেশায় ঢুকি তখন আইন ও সালিশ কেন্দ্রের ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স ছিলেন আমিনুল হক সাহেব। উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। ওনাকে আমি আইন সালিশ কেন্দ্র থেকে, যিনি যেদিন মারা যান, আইন ও সালিশ কেন্দ্র থেকে রিকশায় করে, তখন পুরানো পল্টন অফিস ছিল, আমি সুপ্রিম কোর্টে নিয়ে এসেছিলাম এবং মনে মনে ভেবেছিলাম আমিও কি একদিন অ্যাটর্নি জেনারেল হতে পারবো। আল্লাহ হয়তো ওই দিন আমার এই কথাটা শুনেছেন। এইবার অ্যাটর্নি জেনারেল করার প্রস্তাব যখন আসে আমার কাছে, আমি প্রথম রিফিউজ করেছিলাম। আমি বলেছিলাম যে আমি স্বাধীনতা ভোগ করতে চাই, অ্যাটর্নি জেনারেল আমার কাছে মুখ্য নাই, আমি দেশ গড়ার কাজে নিজেকে আরও বেশি অন্যভাবে নিয়োজিত করব। পরে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে দায়িত্ব নিয়ে দেশ গড়ার কাজে আরও বেশি ভূমিকা রাখতে পারবো। আমি চেষ্টা করে যাচ্ছি। ইতিহাস বলবে আমি কতটুকু পেরেছি, কতটুকু পারিনি। আপনার নিজের মূল্যায়ন কি? আমার নিজের মূল্যায়ন এই ক্রান্তিকালে ঝড়ের মধ্যে একজন নাবিক যেমন তার জাহাজ রক্ষা করার জন্য, তীরে পৌঁছানোর জন্য নিরন্তর সংগ্রাম করে যায়, আমি সেই সংগ্রামরত অবস্থায় আছি। আমার এই সংগ্রামের মধ্যে বিন্দুমাত্র কোনো ফাঁকি নাই।
এটাই আমার মূল্যায়ন, এটাই আমার স্যাটিসফ্যাকশন। সেই সংগ্রামের একটা অংশ তো শেখ হাসিনার বিচার। সেই বিচার কি পর্যায়ে আছে? অনেকে বলে, মানে সমালোচনা তো থাকেই। আপনারা বলছেন শেখ হাসিনার বিচার, আমি বলছি অপরাধের বিচার। শেখ হাসিনা এখানে গৌণ। আমার কাছে মুখ্য হলো আমার দেশে ৩৬ দিনে ১৫০০-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এতগুলো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, গত ১৬ বছরে এতগুলো মানুষ জীবন হারিয়েছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে, সর্বস্ব হারিয়েছে। আমার কাছে এগুলো একটা অপরাধ। আমি অপরাধের বিচার করছি। এখানে শেখ হাসিনা না এক্স না ওয়াই না জেড, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল টু মি। এর আগের অনেক বিচার নিয়ে তো প্রশ্ন আছে। শেখ হাসিনার বিচার নিয়ে ইতিহাসের কোনো এক খাতায় কখনো প্রশ্ন উঠবে নাকি? সেই নিশ্চয়তা কিভাবে দিচ্ছে? সেই প্রশ্ন উঠবেই, এখনও উঠবে। আমাদের লক্ষ্য হলো আমরা অপরাধের বিচার করতে এসেছি, ব্যক্তির নয়। ব্যক্তি আমাদের কাছে এখানে গৌণ। আমার কমিটমেন্টের জায়গা হলো যে এরকম একটা অপরাধের বিচার যদি আমরা না করতে পারি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তার ফেয়ার ট্রায়াল নিশ্চিতে কি করছেন? তৃতীয়ত হলো যে এখন আসেন যে ফেয়ার ট্রায়াল নিশ্চিতের জন্য আমাদের আইনি পরিকাঠামোই আসামির জন্য যতগুলো সুযোগ দেওয়া প্রয়োজন সবগুলো সুযোগ আমরা নিশ্চিত করছি। এবং সেখানে আমরা নিশ্চিত করতে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রায়াল প্রসেসে আমরা কিন্তু মিডিয়াকে হাজির করেছি যে আপনারা গোটা জাতিকে দেখান। আমি আমার ইনগুরাল স্পিচে বলেছি, আজকের ব্রিটেনের সভ্যতা আপনারা দেখেন, আজকে ব্রিটেনের ন্যায় বিচারকে আপনারা সামনে আনেন, ব্রিটেনের গণতন্ত্রকে আপনারা উদাহরণ হিসাবে দেখেন। আজকের এই রৌদ্র করজ্জ্বল ব্রিটেনের গণতন্ত্রের পিছনের যে ইতিহাস, সেটা হলো ১৬৬১ সালের ২৫শে মার্চ গণতান্ত্রিকভাবে জনগণের মুভমেন্টের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অলিভার ক্রমওয়েলের বিচার। অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন কিডনিজনিত কারণে। উনি ছিলেন ব্রিটেনের শাসক, কিন্তু ওনার শাসন অবস্থায় উনি ওখানে গণহত্যা চালিয়েছিলেন। ব্রিটেনের চার্লস সেকেন্ড ১৬61 সালের ২৫শে মার্চ ক্ষমতায় এসে অলিভার ক্রমওয়েল এবং তার ২ জন সহযোগীর মৃত্যুদণ্ড ঘোষণা করে বিচারের মধ্য দিয়ে। তাহলে এই মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হবে সেই প্রশ্ন আসলো। তখন কবর থেকে পচা গলা লাশ তুলে এনে খণ্ডিত মাথা ঝুলিয়ে রাখা হয়েছে, তাকে ফাঁসি দিল। ফাঁসি দিয়ে দেহটা পরে কবরস্থানে পাঠানো হলো, আর খণ্ডিত মাথার ভিতর দিয়ে রড ঝুলিয়ে পার্লামেন্টের সামনে ২০ বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। ৩০০ বছর পরে ক্যামব্রিজের সাসেক্স ইউনিভার্সিটির গেটে সেই খণ্ডিত মাথার দাফন করা হয়, কবরস্থ করা হয়। আমি এই কথাটা বলছি, আমার রাষ্ট্র এখন ওই রকম একটি নির্মম বর্বরতার কাছে যাবে না। আমরা আইনি কাঠামোর মধ্যে থাকবো। আমি এই কারণে বলছি যে আজকের ব্রিটেনের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বড় বড় নিষ্ঠুরতা আছে। আমরা নিষ্ঠুরতাকে সমর্থন করি না, কিন্তু আমার আইনি কাঠামোই একটা অপরাধের বিচার করতে যে যা দরকার আমরা সেটা করব, এবং সেখানে আমরা নিশ্চিত করব আসামির ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আসামির যে অধিকার আছে তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সেটা আমরা নিশ্চিত করব। সেখানে যদি আপনাদের কোনো সমালোচনা থাকে, আচ্ছা, আমরা চেষ্টা করব সেগুলোকে অ্যাড্রেস করার। জেডাই খান পান্না ওনার আইনজীবী হতে চেয়েছিলেন, অনুমতি দেয়া হয়নি কেন? এটা আইনিক পারমিট করে না। আচ্ছা, ধরেন আপনি কালকে আসামি হয়ে ভিতরে গেলেন, আপনার আইনজীবী হতে পারবেন আপনি যদি কারাগারে থাকেন, তাহলে আপনি যাকে ওকালতনামা দেবেন সেই কেবল আপনার আইনজীবী হবে। আর যারা ফিউজিটিভ, রাষ্ট্র ফিউজিটিভদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ দেবেন এটা রাষ্ট্রের অবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ব্যাপার। এখানে কিন্তু আসামির কিছু বলার নাই। জেডাই খান পান্না আইনজীবী হতে গেছেন, উনি ভালো করেই আইন জানেন, যেটা আদালতের ক্ষমতা নাই এখানে, তারপরে উনি গেছেন। এই যাওয়াটার পিছনে আমি দুইটা অ্যানালজি দেখব। এক, হয় জেডাই খান পান্না এই আইনটা
পড়ে যাননি, দুই হয় উনি পড়ে যেও এই যে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করার যে একটা ফিল্ড, একটা সার্কামস্ট্যান্স, সেই সার্কামস্ট্যান্সটা উনি তৈরি করতে যেয়ে আপনার মনেও প্রশ্ন এনেছে, যেটা এখান পান্না শেখ হাসিনার আইনজীবী হতে গেলেন তাকে কেন অনুমতি দেওয়া হলো না। আচ্ছা, উনি আইন দেখাক কোথায় আইন আছে। ফাইন। শেখ হাসিনাকে ফেরত আনা কি সম্ভব হবে? আমরা আশাবাদী। আমরা মনে করি আশাবাদী আইনি প্রক্রিয়ায় ইন্টারপোলের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা মনে করি উনি যেখানেই থাক ইন্টারপোল খুঁজে বের করে তাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করবেন। এটা হলো একটা আশার জায়গা। আমার কিন্তু অন্য একটা আশার জায়গা আছে, সেটা হলো আমি বিশ্বাস করি শেখ হাসিনা আউটস্পোকেন। শেখ হাসিনা যে কথা বলেন উনি সেটা মানেন। উনি নিজেই কিন্তু একসময় তারেক রহমান সম্পর্কে বলেছিলেন আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হন। আপনি শেখ হাসিনার বক্তৃতাগুলো, অতীত বক্তৃতা খুঁজে আর্কাইভ খুঁজে বের করেন, পাবেন না, আমার মনে আছে। আমি বিশ্বাস করি উনি এইটা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই বলেছিলেন। তো সেই জায়গা থেকে আমি স্বপ্নবাজ মানুষ, আমি বিশ্বাস রাখতে চাই উনি সারা বিশ্বের কাছে, সারা বিশ্বের মানুষের সামনে ওনার যে আদর্শিক বক্তব্য দিয়েছিলেন সেটার প্রতি উনি নিজে শ্রদ্ধাশীল থাকবেন। আলোচনাটা শেষ করতে চাচ্ছিলাম, আবারও সেই মাধবী চরিত্রে চলে যেতে চাই। আমি দেখলাম মাধবী 185 যেটি লিখেছেন সেখানে আপনি রুদ্র গোস্বামীর নিমন্ত্রণ কবিতাটি কোট করেছেন এবং বলেছেন তা আমারও কথা, ঠিক এই কথাগুলো তোমাকে লিখে দিলাম। আমি সেটাই দর্শকদের উদ্দেশ্যে কোট আনকোট করে বলি। আমাকে ডাকার জন্য তোমার কোনো নিমন্ত্রণ ছিল না, তুমি জানতে প্রেমিক তো আসবো আমি নিজের স্বভাবে। আমাকে পোড়াবার জন্য তোমার কাছে কোনো আগুন ছিল না, তুমি জানতে ভালোবাসা তো নিজের আগুনেই নিজে পুড়ে ছারখার হব। আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমার কাছে কোনো প্রত্যাখ্যান ছিল না, তুমি জানতে সরল তো নিজের অভিমানই আমাকে ছিঁড়ে খাবে। আপনার এত অভিমান কিসের? এবং মাধবী চরিত্রে যতবারই আমি পড়ি মনে হয় প্রচণ্ড সেই অভিমান। ওই যে বললাম আমার এখানেই সার্থকতা, আপনার মনের মধ্যে আমার মানে সেই অভিমান কি জাসদের প্রতি, রাজনীতির প্রতি, জীবনের প্রতি, নাকি কোনো চরিত্রের প্রতি? অতটুকু ধ্রুব অস্পষ্টতা থাক, তার মানে অপেক্ষা করে যেতে হবে। তাহলে আপনার মতো অনেক সমৃদ্ধ পাঠক পাবো। অতটুকু অস্পষ্টতা যদি না থাকে পাঠক তার ইন্টারেস্ট হারাবে। জানার আগ্রহ ছিল, মানে সারাদিনের এত ব্যস্ততার মধ্যে লেখার সময়টা বের করেন কিভাবে? যখন আমি ট্রাফিক জ্যামে থাকি তখন ঢাকা শহরের ট্রাফিক জ্যামকে ধন্যবাদ। আর যখন কোনো রাত নির্ঘুম কাটে তখন আমি এই মাধবীর নেশায় পড়ে যাই। মোহাম্মদ আসাদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আপনার মাধবীর লেখাটা চলুক, আমি পড়ব, ঋদ্ধ হব এবং অনুমতি দিলে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি জেনে আনন্দিত হলাম যে আপনি আমার লেখা পড়েছেন এবং বুঝলাম গভীরভাবে পড়েছেন। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।